নমস্কার। কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব খুব ভালো আছেন। আজ আমি আপনাদের শোনাবো আশাপূর্ণা দেবীর লেখা গল্প কৈলাসে চা পান। মা দুর্গা কৈলাসে ভাড়ার ঘরের সামনে বসে পান সাজছিলেন। জয়া বিজয়া কাছে বসে খয়ের সুপুরি কুচিয়ে দিচ্ছিল। তা দিক, পান সাজাটি মা কারো হাতে দিতে রাজি নন। ভোলা মহেশ্বরের জিনিস বলে কথা, কে চুন বেশি দিয়ে ফেলবে, কে খয়ের বেশি দিয়ে ফেলবে। বেচারি ভোলানাথের গাল পুড়বে, চিপ তিতবে। শত কাজের মধ্যে তাই মা দুর্গার নতুন এই এক কাজ বেড়েছে। গত বছর মর্তলোক থেকে এই পানের নেশাটি ধরিয়ে এসেছেন ভোলা মহেশ্বর। অবশ্যই চিরকালই তো তিনি বছরে বছরে ওই মর্তভূমিতে শ্বশুরবাড়ির দেশে যাচ্ছেন আসছেন। দিন দিন ধরে খানাপিনা, বাজনা বাদ্যি, আলো রোশনায় আর জগঝম্পায় ঝালাপালা হয়ে দশমীতে কৈলাসে এসে বাঁচছেন। আর এসে মা দুর্গার কাছে তার বাপের বাড়ির দেশের লোকেদের বাড়াবাড়ি নিন্দে মন্দ করছেন। শিখে টিকে তো কিছু আসছেন না কখনো। হঠাৎ গত বছরেই কি হলো? তাহলে খুলেই বলতে হয় ব্যাপারটা। চিরকালে পুজোয় কাঁচা চালের নৈবেদ্যের চূড়োর ওপর ফাঁকা পানের খিলি বসানো থাকে। পুরুত ঠাকুর তাই নমঃ নমঃ করে নিবেদন করে সারেন। কিন্তু গতবারে খেজুর বাগান সাইকেল ক্লাবের সর্বজনীন পুজোয় চোঙা প্যান্ট আর নামাবলী শার্ট পরা ভক্তরা হঠাৎ এই দৃশ্য দেখে বলে উঠেছিল, এই কি ঠাকুর বসাই, পানের খিলি ফাঁকা কেন? ঠাকুর দেবতার সঙ্গে ফাঁকির কারবার, মশলা কই? পুরুত বললেন, পুজো করে চুল পাকালাম বাবা, নৈবেদ্যের পানে তো কখনো মশলা থাকতে দেখিনি, ফাঁকাই থাকে। চোঙা প্যান্টরা বলল, না না, ছি ছি, ওটা ঠিক নয় স্যার, এনে দিচ্ছি মশলা। সামনের পানের দোকান থেকে মশলা টশলা তো এনেই দিলই, তার সঙ্গে আবার দিলীপের জর্দাও। বেশ তোয়াজি পান হলো। কিন্তু মা দুর্গার তো ওসবের অভ্যেস নেই। একটা খেয়েই মাথা বনবন। তাড়াতাড়ি বাকি পানগুলো মহাদেবকে দিয়ে বললেন, আপনি খান ঠাকুর, আপনার ভাং খাওয়া মাথা দেখুন যদি না ঘোরে। খেলেন ঠাকুর, আর সেই ঘুরলই মাথা। মানে খেয়ে মাথাটি যাকে বলে একেবারে ঘুরে গেল। ভাবলেন, আহা, এই কি জিনিস! এমন মধুর জিনিস থেকে এতদিন বঞ্চিত ছিলাম। সিদ্ধি খেয়ে খেয়ে অরুচি ধরে গেছে। মিঠে পানের সঙ্গে দিলীপের জর্দা, আহা, অতুলনীয়। চুপি চুপি বললেন, দুর্গা, এই পান বানানোর ফর্মুলাটা শিখে যেতে পারো? মা দুর্গা বললেন, ফর্মুলা শিখে কি হবে? কৈলাসে পান পাতা পাওয়া যাবে, পুতলে হয় না? দুর্গা হাসলেন, এই কি লেবু গাছ, পেয়ারা গাছ যে পুতলেই হলো? ওর চাষ আছে, তার নানান ঝঞ্ঝাট আছে। তবে বলেন যদি তো বস্তা কয়েক নিয়ে যেতে পারি নন্দী ভৃঙ্গির মাথায় চাপিয়ে। শিব বললেন, ওরা দুজনে আর কত পারবে, তোমার জয়া বিজয়াকেও লাগিয়ে দাও। দুর্গা মাথা নেড়ে বললেন, না, ওদের হাতে অন্য জিনিস থাকবে। নন্দী ভৃঙ্গি গন্ধ মাদন বইতে পারে। ব্যাপার এই, মা দুর্গাও বছর 2 হলো মর্তলোক থেকে একটি বদভ্যাস করে বসে আছেন। সেটি প্রকাশ করেননি। রান্নাঘরের কোণে বসে সেরে নেন। জয়া বিজয়া পেশাদ পায়। তারও একটা ইতিহাস আছে। বসন্তপুরের বিখ্যাত মুখুজ্জে বাড়িতে হচ্ছিল মায়ের পুজো। খুব রমরমা। কিন্তু মুখুজ্জে কর্তার সে বছর শরীর খারাপ। ডাক্তার বলেছে উপোস চলবে না, অন্তত একটু চাও খাবেন। বরাবর কর্তা মহাষ্টমীতে উপোস করে আসছেন, এবার খেতে হবে। মন খারাপ। ছেলের বউ একটা বড় পাথরের গেলাসে করে চা দিয়ে গেছে। বিশুদ্ধ চা খেলে যদি উপোসের দোষ কিছুটা কাটে। মুখুজ্জে কর্তা সেটি নাড়াচাড়া করছেন, মুখে তুলতে হাত উঠছে না। ছেলে বকাবকি করে গেল, কি বাবা, এখনো খাননি?
মুখুজ্জে কর্তা তখন দেবীর সামনে গেলাসটা বসিয়ে দিয়ে বললেন, তবে মা তুই আগে পেশাদ করে দে। অগত্যাই মাকে অলক্ষ্যে সেই চায়ে চুমুক দিতে হলো। ব্যাস, তারপরেই অস্থির। ঘোর তোর চিন্তা। জয়া, খোঁজ নে এ জিনিস কোথায় পাওয়া যায়, কি করে বানাতে হয়। অতঃপর চুপি চুপি মর্ত থেকে টিন কয়েক কৈলাসে নিয়ে এলেন। এবছরেও এনেছেন। তা রেখে রেখে না খেলে ও আর কদিন। নন্দী ভৃঙ্গির চোখে পড়ে গেলে তো মিনিটে মিনিটে উনুনে কেটলি চাপাবে। এই যে বস্তা বস্তা পান এলো, তাও তো প্রায় শেষ হয়ে এসেছে। তবু তো জয়া হিমালয়ের এক গভীর গহ্বরে, মানে প্রায় ডিপ ফ্রিজে তুলে রেখে দিয়েছে পলিথিনের ঠোঙায় মুড়ে, তাই পচে টচে যায়নি। কিন্তু আর কদিন চলবে? যতই মা দুর্গা গুনে গুনে খরচ করুন, সামনের পুজো পর্যন্ত কি পৌঁছবে? শিব ঠাকুরের তাই মন খারাপ। ভাবছেন বলবেন, দুর্গা কাল থেকে দুটোর বেশি পান খাবো না। এমন সময় শিবের আসন টলে উঠল। চমকে উঠে বললেন, নন্দী দেখ তো কে কোথায় ডাকছে। নন্দী কৈলাসের উঁচু চূড়োর থেকে দেখে বলল, একটা লোক আপনার এক মন্দিরে হত্যে দিচ্ছে। সেরেছে, আবার কার কি হলো রে বাবা? নন্দী, কোন মন্দিরে? নন্দী আরো বুক ঝুঁকিয়ে দেখলো। কি চায় লোকটা? আগে জয়গ্রামে জল্পেশ্বরের মন্দিরে। প্রভু, কি আর বলবো, মামলায় জিততে চায়। শিব ঠাকুর নিঃশ্বাস ফেলে বলেন, আচ্ছা নন্দী, এদের নিয়ে কি হবে? মামলা জিততে চাই, তাও আমার মন্দিরে হত্যে। তা কি আর করবে, আপনি ছাড়া গতি কোথায়? জিততে তো হবে। বলি, লোকটা ভালো না মন্দ? নন্দী মাথা চুলকে বলে, প্রভু আপনি তো সর্বজ্ঞ। তার মানে তুমি একটু এনকোয়ারি করে দেখতেও পারবে না? তা করে কি লোকটা, তা জানো? জানলাম একগে, মানে অবলোকন করে দেখছি। লোকটা পানের কারবারি। হ্যাঁ? মহাদেব চাঙ্গা হয়ে বসলেন। কিসের কারবারি? নন্দী উদাস গলায় বলল, আজ্ঞে পানের পানের ব্যবসা করে, নিজের পানের বরজ আছে। শিব ঠাকুর ভাঙের নেশা ছেড়ে সোজা হয়ে বললেন, বলো কি নন্দী, আর এই লোক অসুবিধায় পড়েছে, হত্যে দিচ্ছে? যাও, চটপট চলে যাও, স্বপ্নাদেশ দাওগে, ভয় নেই। আর এই নিয়ে যাও আমার একটু বিভূতি, এর মধ্যেই আমার একটু শক্তি মিশিয়ে দিলাম। দেখবে এই লোক যেন কিছুতেই না হারে। নামটা কি ওর? নন্দী আবার পৃথিবীতে উকি দিয়ে বলল, একগে নাম বিরিঞ্চি ঘোরেল। বেশ বেশ, মামলাটা কিসের? ওই যা হয় প্রভু, জমি জায়গা বিষয় সম্পত্তি নিয়ে জ্ঞাতির সঙ্গে। ঠিক আছে, ওই জ্ঞাতিটাকে গো হারান হারিয়ে দিবি, চটপট চলে যা। মর্তে যাবার নামে তো নন্দী এক পায়ে খাড়া। আহা, ওখানে কত মজা, কত আমোদ। পোড়া কৈলাসে সিনেমা আছে, সার্কাস আছে, মেলা আছে, রাত দিন বাজি বাজনা, সভা ফাংশন আছে। তাড়াতাড়ি সেজে গুজিয়ে মা দুর্গাকে প্রণাম করতে যাচ্ছে। ভৃঙ্গি ধরল, বেশ মজায় আছিস দাদা, কদিন থাকবি? কে জানি, কদিনে কাজ মেটে। এন্তার সিনেমা দেখবি তো? নন্দী একটু হেসে ভৃঙ্গির পিঠ চাপড়ে বলে যায়, মন খারাপ করিস না, পরের চান্সে তুই যাস। ভৃঙ্গি বেজার গলায় বলে, যাব না কেন? মর্তে যখন মরক মহামারী হয়ে বাবার আসন টলবে, তখন বাবা আমাকে পাঠাবেন। গোঁজ হয়ে বসে থাকে। নন্দী মা দুর্গার অন্দরের দিকে এগোয়, কিন্তু ওখানেও এক কাণ্ড। ওখানেও পৃথিবীর এক ভক্ত আকুলি বিকুলি প্রার্থনায় মা দুর্গার আসন টলিয়েছে। বিজয়া এনকোয়ারি করে জেনেছে, জয়ী গ্রামের পঞ্চু ঘোরেল নামের এক লোক মা দশভুজার মন্দিরে মাথা খুঁড়ছে আর মোটা মোটা মানত করছে মামলা জিতিয়ে দিতে হবে। মা দুর্গা প্রথমে ভারী রেগে উঠেছিলেন। ওহ, কি জ্বালা! জগতে এত জীব সৃষ্টি করলাম, এই মানুষগুলোর মতো এত আবদেরে বায়না বাজতো আর একটা দেখলাম না। বাঘ, সিংহী, হাতি, উট, সাপ, ব্যাঙ, মাছ
সবাই তো আমার সন্তান, তারা কে কবে আবদার করছে, মা আমার এই করে দাও, ওই করে দাও, তাই করে দাও। আর ওই মানুষ রাত দিন ডাকাডাকি, আর দাও দাও, মা আমার অসুখ ভালো করে দাও, আমার বাড়ি করে দাও, গাড়ি করে দাও, ছেলে মেয়েকে পরীক্ষায় পাশ করিয়ে দাও, বড় চাকরি করে দাও, ভালো বিয়ে দিয়ে দাও, আমায় মান দাও, যশ দাও, রাজা করে দাও, মন্ত্রী করে দাও, লিস্টে ফুরোবে না। আবার মামলা মকদ্দমাতেও জিতিয়ে দাও। উহ! বিজয়া গোমরা মুখে বলেছে, তা যাকে যা শিখিয়েছে মা, সে তাই শিখেছে। অন্য সব জীব জন্তুকে ডাক ছাড়া আর কিছুই শেখাওনি, তারা সেই ডাকই ছাড়ে। ঘেউ ঘেউ, মিউ মিউ, হি হি হি, হাম্বা হাম্বা। মানুষকে তুমি ডাকতে শিখিয়েছো, সে তাই করছে, রাত দিন ডাকছে। শুধু শুধু কি আর ডাকবে, তাই দাও দাও করছে। মা দুর্গা রেগে বলেছেন, খুব যে কথা শিখেছিস, বছর বছর পৃথিবীতে গিয়ে এইটি হয়েছে, তা যে ডাকছে সে করে কি? বিজয়া খড়ি পেতে বলে, চায়ের ব্যবসা। মা দুর্গা চমকে বললেন, হ্যাঁ বলিস কি? হ্যাঁ মা, শুধু ব্যবসায় নয়, 3-4টে চায়ের বাগানও আছে তার। মা দুর্গা রেগে বলেন, আরে এই লোককে তুই অগ্রাহ্য করছিস? ওকে জিতিয়ে দিতে পারলে জীবনে আর তোকে পৃথিবী থেকে চা বয়ে নিয়ে আসতে হবে না। যা গিয়ে স্বপ্নাদেশ দিবি, ভয় নেই, তোকে জিতিয়ে দেব। তুই শুধু নিয়মিত আমায় চা সাপ্লাই করবি, মানে চায়ের পাতা দিয়ে পুজো দিবি। এতক্ষণে বোধহয় বুঝতেই পারছো মা দুর্গা ওই চায়ের অভ্যাসটি করে মরেছেন। বিজয়া যখন মা দুর্গার শক্তি কণিকা নিয়ে মর্তে নামতে যাচ্ছে, নন্দীর সঙ্গে দেখা। এ বলে, কি ব্যাপার? ও বলে, কি ব্যাপার? তারপর বোঝা গেল ব্যাপার। লড়াইটা শেষ পর্যন্ত শিবের সঙ্গে দুর্গার গিয়েই ঠেকছে। বিরিঞ্চি ঘোড়েল হয়েছে শিবাশ্রিত, পঞ্চু ঘোড়েল দুর্গাশ্রিত। দুই জ্ঞাতি ভাই একখানা তালুক নিয়ে লড়ালড়ি। এ বলে, ও তালুক আমার 7 পুরুষের, ও বলে, ও তালুক আমার 7 পুরুষের, অথচ মিথ্যে কেউই বলে না। 7 পুরুষ আগের সেই চন্দ্রবিন্দু হয়ে যাওয়া ভদ্রলোক, যিনি গ্যাঁটের কড়ি খরচা করে কিনেছিলেন ওই জমিটি, সেই রজনী ঘোড়েল। তিনি এই পঞ্চু ঘোড়েলেরও ঠাকুরদা আর বিরিঞ্চি ঘোড়েলেরও ঠাকুরদা। অতএব এদের দুজনেরই সমান দাবি। রজনী ঘোড়েলের 2 ছেলের বংশ দুদিকে ছড়িয়ে এখন জ্ঞাতি 70 হয়ে দাঁড়িয়েছে, তাই জমিটার অধিকার নিয়ে ঘোর মোকদ্দমা। এ বলে, পানের চাষ আরো বাড়ানো দরকার, ওই জমিটাই ভালো হবে। ও বলে, শুধু পাহাড়ে দেশেই চা বাগান হয়, বর্ধমান জেলার মাটিতে বাগান হওয়ানো যায় কিনা তার পরীক্ষা করব। জমি না হলে কোথায় পরীক্ষা? পুকুরের জলে দুজনেরই যুক্তি আছে। রাত্রিরে যে যার বাড়িতে ঘুমোচ্ছে। হঠাৎ বিরিঞ্চি ঘোড়েলের মাথার কাছে দৈববাণী, ওরে বিরিঞ্চি, নির্ভয়ে থাক, স্বয়ং বাবা ভোলানাথ তোর সহায়, তোর জিত মারে কে? ওদিকে পঞ্চু ঘোড়েলের মাথার কাছে তেমনি দেববাণী, শুধু হেরে গলায় নয়, মধুর কণ্ঠে, বাছা পঞ্চু, নির্ভয়ে থাক, তোর জয় মারে কে? আমি তোর জয়ের জন্যে আমার অনুচরী বিজয়াকে পাঠিয়েছি, আমার শক্তি দিয়ে, শুধু একটি শর্ত। পঞ্চু ধরফড়িয়ে উঠে বসে দিশেহারা হয়ে বলে, কি শর্ত মা, কি শর্ত? পরে বলবো, আগে জেত। ব্যাস। পরের দিন 2 জ্ঞাতি ভাই পুকুর ধারে তর পাচ্ছে। এ বলে, মা স্বপ্নে আমায় ভরসা দিয়ে গেছেন, আমার জেতা মারে কে? ও তর পাচ্ছে, বাবার ওপর কথাই নেই, বাবা মায়ের গুরুজন, বাবা আমায় স্বপ্নে আশ্বাস দিয়ে গেছেন, না জিতিয়ে ছাড়বেন না, ও জমি আমার হকের ধন, মদন মোহন। দুর্গাশ্রিত পঞ্চু বলল, দেখা যাক কার হকের ধন। চলছে লড়ালড়ি, দিনের পর দিন শুনানি চলছে, উকিল ব্যারিস্টার হিমশিম খেয়ে যাচ্ছে, জজ মাথায় হাত দিয়ে বসে থাকছেন। কারুর হার জিত নেই, কারুরই কেস দুর্বল নয়,
দুজনেরই 7 পুরুষের জমি, কোর্ট কাচারি নাস্তানুবাদ। একদিকে বাবার বিভূতি, অন্যদিকে মায়ের শক্তি। নন্দী আর বিজয়া দুজনেই যে যার মালিককে নিয়মিত ট্রাঙ্কলে খবর দিচ্ছে মামলার অবস্থা কি, কিন্তু হেলদোল নেই কারুর। রেগে গিয়ে শিব বলেন, দুর্গা, এটা কি হচ্ছে? তোমার শক্তি সংবরণ করো। আমার ভক্তকে জিতিয়ে না তুললে নরলোকে আর প্রেস্টিজ থাকবে আমার? দুর্গাও জেদ ধরে বলে, সে আমি জানি, আমারই বুঝি প্রেস্টিজ রাখবার দরকার নেই। চিরকাল আমি শরণাগত দীনার্ত, পরিত্রাণ পরায়ণেতা, জানো না? শিব দুর্গার তর্কাতর্কির রোল কৈলাস থেকে স্বর্গে গিয়ে ওঠে। 33 কোটি দেবতা ছুটে এসে হাজির হন। কি হয়েছে? ওরা তো তখন উত্তেজিত। শিব ঠাকুর আর মা দুর্গা, জয়া আর ভৃঙ্গি ঘটনার আদ্যন্ত রিপোর্ট দেয় এবং নিঃশ্বাস ফেলে বলে, ব্যাপার মিটবে কি করে? মা বাবা দুজনেই সমান, কেউ তো কম যান না। আজ যদি এ জিতবো করে, কালও তেড়ে ওঠে, রোজ নতুন নতুন উকিল আনছে। এত সব টাকা করে পাচ্ছে কোথায়? ওরাই জানে। তাই তো 33 কোটির এক আলোচনা সভা বসে, কি করে মা বাবা দুজনেরই মান বজায় থাকে। কারণ মা দুর্গা বলেছেন, আমার ভক্ত হারলে আমরণ অনশন করব। আর শিব ঠাকুর বলেছেন, আমার ভক্ত না জিতলে বিশ্ব ব্রহ্মাণ্ড লণ্ডভণ্ড করে ছাড়ব। দুটোই সমান ভয়ের। 33 কোটি ভেবে হিমশিম। এমন সময় যমরাজের প্রবেশ। ডিউটিতে ছিলেন, আসতে দেরি হয়ে গেছে। বিবরণ শুনে সে উড়িয়ে দিয়ে বলেন, এই কথা? সব সমস্যার সমাধান আমার হাতে। মা বাবা দুজনেরই মান বজায় থাকবে। কালই আমার মোষটাকে পাঠিয়ে দিচ্ছি। কোথায় কোথায়? কেন পৃথিবীতে? আদালতের সামনের রাস্তায়। দেবতাদের কথা অমোঘ। পরদিনই হয়ে গেল সমস্যার সমাধান। বিরিঞ্চি আর পঞ্চু দুজনে একই সঙ্গে আদালত থেকে বেরিয়ে দুজনে দুজনকে কলা দেখিয়ে দাঁত খিচিয়ে হাসছে। হঠাৎ চোখে অন্ধকার, কোথা থেকে যেন কালো মেঘের চাইয়ের মতো বিশাল এক মোষ ছুটে এসে দুজনের ওপর দিয়েই পাশ করে চলে গেল। দুজনেই স্রেফ কাদা। রাস্তার লোকে তুলে হাসপাতালে পাঠাতে গিয়ে বুঝে পায় না কোনটা কার হাত পা। গভীর অন্ধকার থেকে আস্তে আস্তে যখন আলোয় চোখ মেলল বিরিঞ্চি পঞ্চু, কিছুই চিনতে পারে না। কি আদালত, বাড়ি, হাসপাতাল? উঠে বসতে যেতে দেখলো পঞ্চুর মাথার কাছে মা দশভুজা, বিরিঞ্চির মাথার কাছে জল্পেশ্বর শিব। শিব বললেন, বাবা বিরিঞ্চি, কোনো কষ্ট হচ্ছে? বুঝতে পারছি না প্রভু। তুমি কে মনে আছে? কি আশ্চর্য, মনে থাকবে না? আমি বিরিঞ্চি ঘোড়েল, পানের কারবারি। দেশে বরজ লাগাবো বলে জমি নিয়ে, ঠিক আছে, সামান্য নিয়ে ভাইয়ের সঙ্গে ঝগড়ায় কাজ কি? এই দেখো, অগাধ অফুরন্ত জমি পড়ে আছে, সব তোমার। শত শত পানের বরজ লাগাও। বিরিঞ্চি রেগে বলে, বললে তো ঠাকুর, এত জমির খাজনা দেব কোথা থেকে? আহা, খাজনা টাজনা তোমায় দিতে হবে না। তুমি শুধু প্রতিদিন আমার ওখানে কিছু করে পান পাঠিয়ে দেবে। বিরিঞ্চি উপুর হয়ে পড়ে বলল, সে আর বলতে, কিন্তু প্রভু, এই জায়গাটা কি? কি আশ্চর্য, বুঝতে পারছো না? কৈলাস। বুঝবো আর কি করে? কৈলাসে তো হরঘড়ি আসা যাওয়া নেই, তা হঠাৎ এখানে এসে পড়লাম কি করে? বাবা মৃদু হেসে বলেন, সে কথা জিজ্ঞেস করো না বৎস। তবে তোমার কারবারের বাড়বাড়ন্ত করতে একটি বুদ্ধি দিই তোমার। ওই পান থেকে একদিন 36 কোটি খিলি পান ভালো করে সাজিয়ে 33 কোটি দেবদেবীকে দুটো দুটো করে খাইয়ে দিও, তারপর দেখো। ওদিকে পঞ্চু ঘোড়েলের সঙ্গেও মা দুর্গার কথাবার্তা চলছে। মা দুর্গাও বলেছেন, ওই কৈলাস শিখরে অফুরন্ত জায়গা পড়ে আছে, যত পারিস চা বাগান কর বৎস। শুধু একটি শর্ত আমায়,
নিয়মিত চা সাপ্লাই করবি। রান্নাঘরের কোণে বসে লুকিয়ে লুকিয়ে খেতে আর ইচ্ছে নেই। ভালো চায়ের যোগান দিবি। মাঝে মাঝে ৩৩ কোটি দেবদেবীকে ডেকে টি পার্টি দেব। বুঝুন, ওরা আমার বাপের বাড়ির দেশের খাওয়া দাওয়াটি কেমন। পঞ্চু মহোৎসাহে বলে, ভালো চা যদি বলেন মা, এক্ষুনি টি পার্টি লাগিয়ে দিতে পারেন, শুধু যদি একটা লম্বা আঁকশি পায়। আঁকশি? মা দুর্গা আকাশ থেকে পড়েন। আঁকশি কি হবে? পঞ্চু একটু ঘোরেল হাসি হেসে বলে, ওই নিচুতে দার্জিলিংয়ে আমার দুখানা চা বাগান পড়ে রয়েছে, ও দুটোকে টেনে তুলে আনবো। বিস্তর দেনাপত্তর করে এসেছি, শেষে আবার পাওনাদারেরা বেচে নিয়ে নেবে, তার আগেই রাতারাতি। মা দুর্গা অবাক হয়ে বলেন, আঁকশি দিয়ে গোটা দুটো বাগান তুলে আনতে পারবি? পঞ্চু গলবস্ত্রে বলে, তোমার দয়া আর আমার আঁকশি এ পেলে গোটা পৃথিবীখানায় তুলে আনতে পারি মা, তা তুচ্ছ দুখানা বাগান। নাও, বার করো আঁকশি, আজই লাগিয়ে দাও টি পার্টি। যে কথা সেই কাজ। লম্বা এক আঁকশি লাগিয়ে চা বাগান দুখানা তুলে আনলো পঞ্চু, একেবারে কুলি কামিন মায় তাদের ঝুড়ি চুবড়ি সমেত। নিজের বাগান, নিজের লোকজন, চিনতে ভুল হয় না। তাছাড়া কৈলাসের একেবারে সরাসরি নিচেই তো দার্জিলিং, অসুবিধে হলো না টেনে তুলতে। টি পার্টি দিলেন মা দুর্গা। খেয়ে ৩৩ কোটি দেবতা একেবারে বিভোর। ঝপাঝপ টন টন চায়ের অর্ডার দিয়ে ফেললেন পঞ্চুকে। ওদিকে বাবা ভোলানাথও বসে নেই। তিনি বিরিঞ্চিকে তাতাচ্ছেন, বিরিঞ্চি, আবারও যে সেই হারা জেতা, পঞ্চু জিতে যাচ্ছে। বিরিঞ্চি মুচকি হেসে বলে, খ্যাপা ঠাকুর খেপেছেন, পঞ্চার চাল আমি আগে টের পাইনি? আগেই নন্দী ভৃঙ্গি দুই দাদাকে পিটিয়ে আমার বারুইপুরের ৩খানা বড়জি উপড়িয়ে আনিনি? ৩৬ কেন, একেবারে ৭২ কোটি খিলিপান মজুত রেখেছি টি পার্টির শেষে মুখ শুদ্ধির জন্যে। দেবতা পিছু ১ গন্ডা করে পান ধরে দেব। যে কথা সেই কাজ। পানও ফেলনা হলো না, সে নিয়েও দেবদেবী মহলে কাড়াকাড়ি আর অর্ডার দেওয়াদির হুড়োহুড়ি। তদবধি কৈলাসে চা আর পানের চলন। মরে অমর হয়ে যাওয়া পঞ্চু আর বিরিঞ্চি সমস্ত কৈলাস ক্ষেত্র জুড়ে চায়ের বাগান আর পানের বরজ করে ফেলে অবিরত তাদের তদবির করে চলেছে, আর যারা খাবার তারা খেয়েই চলেছেন। কৈলাসের চা পান গল্পটি এখানেই শেষ হলো। গল্পটি যদি ভালো লেগে থাকে, গল্পের শেষে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। ফিরে আসছি খুব শীঘ্র নতুন একটি গল্প নিয়ে। ভালো থাকবেন সবাই। নমস্কার।